ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রিয় শিষ্য ছিলেন স্বামী অভেদানন্দ। স্বামী অভেদানন্দের নাম বোধ করি প্রায় সকলেই জানেন। কেন জানেন? কারণ স্বামী অভেদানন্দ ছিলেন সেই বিখ্যাত লেখক যিনি মরণের পারে গ্রন্থটি রচনা করেছিলেন। এই মরণের পারে গ্রন্থটি কিন্তু স্বামী অভেদানন্দের সকপল কল্পিত বা কাল্পনিক কোনো ঘটনা নিয়ে লেখা নয়। তিনি ছিলেন একজন মহান যোগী। তিনি যোগ বলে জেনেছিলেন যে মরণের পারে ঠিক কি কি হয় বা কি কি অভিজ্ঞতা একটি আত্মার হতে পারে, বা একটি আত্মা দেহ ছেড়ে চলে যাওয়ার পরে পুনরায় ফিরে এসে কি কি অবস্থার কথা তাকে বলেছিলেন। বিভিন্ন আত্মা প্রসঙ্গে তার এই অভিজ্ঞতা তিনি মরণের পারে বইতে লিপিবদ্ধ করেছিলেন। স্বামী অভেদানন্দ কিভাবে যোগ শিক্ষা পেলেন বা কিভাবে তিনি একজন সাধারণ শিষ্য থেকে স্বামী অভেদানন্দ হয়ে উঠলেন, সেই প্রসঙ্গেই আজকে আপনাদের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপিত করব। স্বামী বিবেকানন্দ যার সম্বন্ধে বলেছিলেন, যদি আমি এ পৃথিবীতে নাও থাকি, আমার বাণী ধ্বনিত হতে থাকবে এই প্রিয় কণ্ঠস্বরে এবং তা জগৎ শুনবে। সেই প্রিয় কণ্ঠস্বরটি আর কেউ নয়, সে প্রিয় মানুষটি স্বামী বিবেকানন্দের ছিলেন স্বামী অভেদানন্দ। স্বামী অভেদানন্দের জন্ম উত্তর কলকাতায় 1866 সালে। তার বাবা ছিলেন একজন বিখ্যাত শিক্ষক রসিকলাল চন্দ্র। মায়ের নাম ছিল নয়নতারা দেবী। মা কালীর আশীর্বাদে জন্ম, এই বিশ্বাসে ছেলের নাম রেখেছিলেন রসিকলাল কালীপ্রসাদ। ছেলেবেলা থেকেই মেধাবী ছিলেন কালীপ্রসাদ। ধীর স্থির কালীপ্রসাদ স্কুলের পরীক্ষায় মাঝে মাঝেই ডাবল প্রমোশন পান। সংস্কৃতে তার খুবই অনুরাগ। বড় হয়ে নানা রকম রচনা করেছিলেন তিনি। ঠাকুর মায়ের প্রণাম মন্ত্র, সেই বিখ্যাত মন্ত্র হৃদয় কমল মধ্যে, বা ধ্যাত চিত্ত সরোজস্থাং, এছাড়াও প্রকৃতিং পরমাম ভয়াং, এর মতো সব সুমধুর স্তোত্র রচিত হয়েছিল স্বামী অভেদানন্দের কলমে। ছোট বয়সেই ভালো লেগেছিল তার শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শিব সংহিতা। যোগশাস্ত্র পড়তে পড়তে তার মনে হলো যে উপযুক্ত গুরুর প্রয়োজন। শুরু করলেন সন্ধান। গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। বয়স তখন তার আন্দাজ 18 হবে। ঠাকুরকে ভূমিষ্ঠ প্রণাম করলেন কালীপ্রসাদ। কিছুক্ষণ চুপ করে থেকে ঠাকুর বললেন, তুমি আগের জন্মে যোগী ছিলে, একটু বাকি ছিল, এই তোমার শেষ জন্ম, আমি তোমায় যোগ শিক্ষা দেব। ঠিক তার পরের দিন উত্তরের বারান্দায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীপ্রসাদের জিভে বীজ মন্ত্র লিখে দিলেন। তিনি তাকে শেখালেন কি করে ধ্যান করতে হয়, আর বললেন যে তিনি যেন বিবাহ না করেন। গুরু হলো কালীপ্রসাদের একদম কাছের আত্মার আত্মীয়। শুরু হলো কালীপ্রসাদের ঘন ঘন ঠাকুরের কাছে যাওয়া। বাড়ির আপত্তি অসম্মতি সত্ত্বেও একদিন ধ্যানে দেখলেন নানা ধর্মের দেবদেবী আর অবতার ঘুরে বেড়াচ্ছেন, তার মাঝখানে ঠাকুর, আর তারা আস্তে আস্তে ঠাকুরের দেহে
সব মিলিয়ে গেলেন। আর একদিন ঠাকুরের পায়ে হাত বোলাতে বোলাতে কালীপ্রসাদের মনে হলো ঠাকুর যেন জগন্মাতা রূপে স্তন্যপান করাচ্ছেন। এমনিতে ঠাকুর ও কালীপ্রসাদকে খুব ভালোবাসতেন। কখনো কখনো তার কাঁধে হাত দিয়ে উচ্চ তত্ত্ব বোঝাতে বোঝাতে পথ চলতেন। এরপর তো ধরা পড়ল ঠাকুরের গলার অসুখ। তিনি যখন অর্থাৎ ঠাকুর যখন শ্যামপুকুরে, তখন কালী আর ঘরে থাকতে পারলেন না। পাকিভাবে চলে এলেন ঠাকুরের সেবার জন্য। শ্যামপুকুর থেকে যাওয়া হলো কাশীপুর। সেখানে ঠাকুরকে তেল মাখিয়ে রোদে জলচৌকিতে বসিয়ে স্নান করাতেন কালী, আর সেই অবসরে শুনতেন তাঁর অমৃত কথা। এমনই একদিন ঠাকুর সস্নেহে বললেন, তোর ঠিকঠাক ব্রহ্মজ্ঞান হবে। আর ওই কাশীপুর থেকেই সাধু দর্শন করতে একবার কালীপ্রসাদ গেলেন গয়াধাম। পথে এক সন্ন্যাসীর হাতে লেখা একটি পুঁথি থেকে লিখে নিয়ে এলেন পুরী সম্প্রদায়ের সন্ন্যাস মন্ত্র। আর সেই সন্ন্যাস মন্ত্র আজও রামকৃষ্ণ সঙ্গে অনুসৃত হয়। এই ছিল কালীপ্রসাদের অভেদানন্দ হয়ে ওঠার গল্প। তাহলে বন্ধুরা, আজকে আপনারা স্বামী অভেদানন্দ সম্বন্ধে জানলেন যে কিভাবে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যোগ শিক্ষা পেয়েছিলেন, আর কিভাবে কালীপ্রসাদ চন্দ্র স্বামী অভেদানন্দে পরিণত হয়েছিলেন। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনি লাইক করুন আর আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানান। সঙ্গে বেশি বেশি করে আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।